আজ আমরা শুরু করছি এক নতুন কাহিনী নিয়ে। গল্পটির নাম নিশির ডাক। রাহুল বসু কলকাতার মাঝারি খ্যাতির একজন লেখক। ভৌতিক গল্প লেখার ঝোঁক তার অনেক দিনের, কিন্তু গত 1 বছর ধরে এক লাইনও লিখে উঠতে পারেননি। হঠাৎ একদিন তার একটি চিঠি আসে ইমেলে। ধলাপাড়ার জমিদার বাড়ি তার দাদুর পৈতৃক বাড়ি, সেটি তার নামে রেজিস্ট্রি করা হয়েছে। এবং সে দেখতে পায় চিঠির শেষে লেখা রয়েছে, এই বাড়ির কিছু গোপন কথা আছে যা শুধু তোকেই জানতে হবে, ফিরবি, কারণ সে এখনো অপেক্ষা করে। রাহুল ঠিক করলো সে যেতেই হবে। নিজের লেখার খোরাক যেমন মিলবে, তেমনি পুরনো রহস্য উন্মোচিত হবে। ধলাপাড়া গ্রামের শেষ প্রান্তে এক বিশাল পরিত্যক্ত বাড়ি রয়েছে। অনেক বছর ধরেই সেটি ফাঁকা পড়ে রয়েছে। গ্রামের লোকজন কেউ ওদিকে পা বাড়ায় না। যেদিন রাহুল পৌঁছয়, বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। বাড়ির বড় গেট খুলতেই একটা কুকুর দৌড়ে পালায়, যেন কিছু দেখতে পেয়েছে সে। বাড়ির ভেতরে ঢুকে রাহুল খেয়াল করল, দেওয়ালে পুরানো ছবি, ধুলো জমা পালঙ্ক, আর উপরের ঘর থেকে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, যেন কান্নার মতো। রাহুল ভাবল হয়তো বাতাসের শব্দ হবে বলে রাহুল সেই শব্দে আর কান দেয়নি তেমন একটা। কিন্তু রাত তখন 2:35। ঘুমের মধ্যেই সে শুনতে পেল সেই ভয়ঙ্কর ডাক। পরের দিন সে বাড়ির দালানের ঘরে খুঁজতে গিয়ে পেল একটি পুরানো ডায়েরি। পাতায় পাতায় লেখা রয়েছে, আমার নাম চঞ্চলা। আমি জমিদার রঘুনাথ বসুর ছোট মেয়ের সাথেই ছিলাম, কিন্তু আমি বেঁচে ফিরিনি। 1947 সালের সেই রাতে পূর্ণিমার চাঁদের নিচে আমি মারা যাই, কিন্তু আমি ফিরে আসব। আমার এই অভিশাপ বাড়ির সাথে বাঁধা। রাহুল, তুই যখন আসবি তখন আমার অপেক্ষার শেষ হবে। রাহুল চমকে ওঠে। নিজের নাম দেখে গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই দিনই রাহুল হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় স্থানীয় বাজারে। রাহুল স্থানীয় বাজারে গিয়ে শম্ভু কাঠুরে নামে এক বৃদ্ধের সঙ্গে আলাপ করে। তিনি জানতেন রাহুলের দাদুকে। শম্ভু কাঁপা কাঁপা গলায় বলল, চঞ্চলা কেবল একজনের প্রতিশোধ নেয়নি, তার আত্মা আজও খুঁজে ফিরছে। সে তোকে ডাকবে, তুই ফিরবি না রাহুল। রাহুল হেসে উড়িয়ে দেয়, কিন্তু শম্ভুর চোখে যে ভয় ছিল তা সহজে মুছে যায় না। রাত তখন ঠিক 3টে। জানালার বাইরে সেই একই কণ্ঠস্বর। রাহুল এবার সাহস করে উঠে গেল ওপরের ঘরে, যেখানে একসময় জমিদার পরিবারের মেয়েরা থাকতেন। ঘরে ঢুকতেই এক ঠান্ডা বাতাস রাহুলের শরীরটাকে ঘিরে ধরল, এবং সেই ঠান্ডা বাতাস যেন কুয়াশার মতো ছড়িয়ে পড়ল সারা ঘরে। ঘরের মেঝেতে এক জায়গায় লেখা, আমার রক্ত এখানেই পড়েছিল। হঠাৎ সে দেখল আয়নার সামনে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মেয়ে, কপালে রক্তের ফোঁটা, চোখে একটা হাহাকার ভেসে আসছে। রাহুল দৌড়ে নিচে নেমে যেতে থাকলো, কিন্তু সে পালানোর পথ খুঁজে পেল না। ঘরের সমস্ত দরজা বাইরের কুয়াশা ধীরে ধীরে ঘরে ভরতে শুরু করল। রাহুল সেখানেই অচেতন অবস্থায় পড়ে যায়। পরের দিন সকালবেলা রাহুলের যখন জ্ঞান ফেরে, রাহুল সেই ডায়েরিটা নিজের হাতের সামনে খুঁজে পায়। সেই ডায়েরির লেখার সঙ্গে মিলিয়ে বুঝতে পারে তার দাদুর জীবনেও চঞ্চলার ছায়া ছিল। দাদু এক সময় চঞ্চলার প্রেমে পড়েছিল, কিন্তু সমাজের চোখে তাই চঞ্চলা
হত্যা করা হয়েছিল। তার আত্মা আজও ফিরে আসে পূর্ণিমার রাতে, আর আজ সেই পূর্ণিমার রাত। রাত তখন 12টা। চাঁদ ঠিক মাথার ওপরে এসেছে। রাহুল আবার শুনতে পেল সেই ভয়ঙ্কর ডাক। সে যেন তনয় হয়ে উঠল। পা চলে যেতে লাগলো বটগাছের দিকে। গাছের নিচে সে দেখতে পেল এক পেটিকেশ। খুলতেই এক পোড়ানো চিঠি হাতে পেল। আমি তো তোকে ভালোবেসেছিলাম রাহুল। আমার ভালোবাসা অপমানিত হয়েছিল, কিন্তু এখন তুই আমার। আমি ফিরে এসেছি তোকে নিতে, চিরকালের জন্য। হঠাৎ চারদিকে আগুন জ্বলে ওঠে। কুয়াশার মধ্যে চঞ্চলার অবয়ব ভেসে ওঠে। রাহুল দৌড়ে পালাতে চায়, কিন্তু তার পা আর চলে না। চঞ্চলার আত্মা তাকে জড়িয়ে ধরে, ঠান্ডা নিঃশ্বাসে বলে, আমার ছেলে রাহুল, তুই পালাতে পারবি না। আমার মৃত্যুর প্রতিশোধ তোর শরীরেই শেষ হবে। রাহুলের শরীর হঠাৎ কেঁপে উঠতে শুরু করে, তার চোখ লাল হয়ে ওঠে। রাহুল এখন আর রাহুল নেই। সে বসে আছে লেখার টেবিলে, মুখে অদ্ভুত হাসি। সে লিখছে, আমি চঞ্চলা, আমি ফিরে এসেছি। এবার আর কেউ পালাতে পারবে না। বাড়িটা এখন ফাঁকা। প্রতি পূর্ণিমায় কেউ একজন জানালার পাশে দাঁড়ায় আর নিঃশব্দে ফিসফিস করে। গল্পটি আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।